দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ক্লেমন বেয়ন্ডা গ্যালারিতে। আপনাদের সাথে আছি আমি আশিক রুদ্র। আজ আমরা আলোচনা করব মুশফিক এবং মাহমুদুল্লাহর ভবিষ্যৎ নিয়ে, এবং এই আলোচনায় যুক্ত হতে আমাদের সাথে আছেন একজন অতিথি, আরিফুল ইসলাম রনি, bdnews24.com-এর ক্রীড়া সম্পাদক। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনায় যাব, তবে এই আলোচনায় আপনারাও চাইলে যুক্ত হতে পারেন। ফোনে দেখানো স্ক্রিনের নম্বরে আপনারা ফোন দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আরিফুল ইসলাম রনি, আমরা যেটা আসলে আলোচনায় যেতে যাচ্ছিলাম যে মুশফিক মাহমুদুল্লাহর ভবিষ্যৎ নিয়ে গতকাল বোর্ড মিটিং হলো, সেখানে বলা হচ্ছে যে মুশফিক মাহমুদুল্লাহ ভবিষ্যৎটা বোর্ড জানে না। আসলে এই নির্ধারণটা কে করে দিবে, ক্রিকেট বোর্ড নাকি আসলে এই দুই ক্রিকেটারই? দুই ক্রিকেটার যদি করেন তাহলে তো অবভিয়াসলি তাদের দিক থেকে ভালো, বাট ক্রিকেটারদের উপরে নির্ভর করা এসব ক্ষেত্রে ঠিক না। আমি পার্সোনালি মনে করি যে ক্রিকেটাররা তাদের ক্যারিয়ারের ডিসিশন তারা নিজেরা নেওয়ার অধিকার তাদের সম্পূর্ণ আছে। তারা অবসর নেবেন কি নেবেন না, কখন নেবেন, কিংবা যদি কেউ আজীবনেও না নেন, ইটস আপ টু দেম। সেটা তাদের উপর, তারা সেই ডিসিশন তারা নিতে পারেন, যেহেতু তাদের ক্যারিয়ার তারা গড়েছেন, তারা মানে এটা তাদের জীবিকাও সব কিছু মিলে এটা তাদের ডিসিশন। কিন্তু ফাইনালি বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বশীল যারা, তাদের উচিত যে দেশের ক্রিকেটের বাস্তবতা বোঝা, আপনি পরিকল্পনা করা সামনের বড় ইভেন্ট লক্ষ্য রেখে। সো যখন আপনি এই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ, তারপরে বাংলাদেশের ওয়ানডেতে বড় ইভেন্ট হলো অবভিয়াসলি 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। সো সেই ওয়ার্ল্ড কাপের জন্য আপনাকে প্ল্যান করতে হবে, সেই ওয়ার্ল্ড কাপের জন্য দল গড়তে হবে। এখন নিশ্চয়ই নতুন কোচ আসবেন, কিংবা এই কোচ থেকে যাবেন নতুন দায়িত্বে। সো নতুন করে সব কিছু শুরু হবে। সেই নতুন পরিকল্পনায় এই দুজন কিংবা কারা কারা থাকতে পারেন, নিশ্চয়ই একটা তারা ছবি আঁকবেন। ডেফিনেটলি হ্যাঁ, যে 15, 20, 25 জনের একটা, কিংবা সম্ভাব্য 30 জন, এর বাইরে থেকেও দু একজন আসবেন, বাট সম্ভাব্য প্লেয়ারদের একটা ছবি আঁকবেন, কি কোন পথে আগাবেন সেই পরিকল্পনা করবেন। সেখানে মাহমুদুল্লাহ এবং মুশফিক বা অন্য কেউ থাকতে পারে কিনা। সো মুশফিক এবং মাহমুদুল্লাহর যে বয়স, একটা ব্যাপার হলো বয়স দিয়ে ডেফিনেটলি বিচার করা উচিত না, কিন্তু বয়সটা আপনার কখন আসে, যে আপনি যখন চিন্তা করবেন আরো 2.5 বছর পর ওয়ার্ল্ড কাপ, সেই 2.5 বছর পরে মুশফিকের বয়স হবে 40 বছরের বেশি, মাহমুদুল্লাহর বয়স হবে 42 ছুঁই ছুঁই। সেই বয়সে তারা তাদের পারফরমেন্সে চূড়ায় থাকতে পারবেন কিনা, কিংবা দলের যা রিকোয়ারমেন্ট সেটা পূরণ করতে পারবেন কিনা, বা সেই সম্ভাবনা কতটুকু। তো সেদিক থেকে চিন্তা করলে তো আসলে আমার মনে হয় না যে মাহমুদুল্লাহ মুশফিকের বাস্তবতা এখানে আছে। সাম্প্রতিক পারফরমেন্সও আসলে স্পেশালি মুশফিকের কিন্তু খুব ভালো না। সো ক্রিকেট বোর্ডের, সিলেক্টরদের বোর্ডের সেই পরিকল্পনা করে সামনে তাকানো উচিত। অবশ্যই। আরিফুল ইসলাম রনি, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটা করবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শাম্য বলছিলাম বগুড়া থেকে। জি বলুন। জি, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দেখলাম যে সৌম্য, শান্ত, মুশফিক তিনজনই মানে 0 রানে আউট হলেন, তবে আমরা কি মুশফিক মাহমুদুল্লাহকে বাদ দিয়ে সৌম্য এবং ইমনকে নিতে পারতাম না? জি, এটাই প্রশ্ন। দর্শক বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, যেটা আসলে দর্শক প্রশ্ন করছিলেন যে এই দুজনকে বাদ দিয়ে পারভেজ ইমনকে নেওয়ার বিষয়টা আসলে এসেছে। হ্যাঁ, শেষ ম্যাচে আমি জানি না যে শেষ ম্যাচে কি হতো। শেষ ম্যাচে নিশ্চয়ই সুযোগ ছিল, খেলানো উচিত ছিল। যদি খেলা হতো ডেফিনেটলি ইমনকে বাজিয়ে দেখা উচিত ছিল, যেহেতু তাকে নিয়ে যাওয়া হয়েছে। আলটিমেটলি ওই ম্যাচ থেকে বাংলাদেশের দল হিসেবে পাওয়ার কিছু ছিল না, ডেফিনেটলি সুযোগ ছিল। বা দ্বিতীয় ম্যাচেও খেলানোর সুযোগ ছিল, যদিও ওয়ার্ল্ড টুর্নামেন্টে তিনি কেমন করবেন সেই সংশয়টা তার আগে থেকে ছিল। বাট যখন অন্য কেউ ভালো করছে না কিংবা পারফরমেন্সটা আসছে না, ইভেন তানজিদ হাসান তামিম ডেফিনেটলি দারুণ সম্ভাবনাময়। তিনি বেশ কিছু ইনিংসে খুব ব্রাইট স্টার্ট করেছেন, কিন্তু ক্যারি করতে পারছেন না। গত ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কিন্তু তিনি পুরোটা খেলেছেন, খুব বেশি ভালো করতে পারেননি। তারপর ওয়ার্ল্ড টি20 ওয়ার্ল্ড কাপে খেলেছেন গত বছর, সেখানেও প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেননি, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। সো তার বদলেও হতে পারতো, যে কারো বদলে ডেফিনেটলি পারভেজ হোসেন ইমনকে বাজিয়ে দেখা যেত, এবং সামনের পরিকল্পনায় আমার ধারণা তিনি থাকবেন আর কি। কালকে দেখলাম যে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলছিলেন যে এই দুই ক্রিকেটার মুশফিক এবং মাহমুদুল্লাহ 2027 বিশ্বকাপ পর্যন্ত খেলা তাদের জন্য খুব কঠিন। তারপরও তারা আসলে কোনো কিছু সিদ্ধান্ত এখন পর্যন্ত নেয়নি, তাদের সঙ্গে আলোচনা করবেন। তাদের সঙ্গে আলোচনাটা কি হতে পারে? মানে তাদের কি 2027 পর্যন্ত খেলবে এমন কোনো পরিকল্পনা তারা দেবে, নাকি তাদেরকে এখনই গুড বাই জানানো? আমার মনে হয় যে তাদেরকে অপশন দেওয়ার এখানে সুযোগ নেই, উইথ অল ডিউ রেসপেক্ট। আপনার ডেফিনেটলি তারা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক অবদান রেখেছেন, বাংলাদেশ ক্রিকেটকে পরের ধাপে নিয়ে যেতে তারা সহায়তা করেছেন। যারা সিনিয়র প্লেয়ার আরও ছিলেন তাদের সঙ্গে এখন নেই, বিভিন্ন কারণে নেই, অবসর নিয়েছেন কিংবা নানা কারণে বাইরে আছেন, তারা মিলে ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটকে একটা স্টেজ থেকে একটা স্টেজে নিয়ে গেছেন, এবং বিভিন্ন সময় তাদের পারফরমেন্স অসাধারণ। বাংলাদেশ ক্রিকেটের তারা ইতিহাসে একদম জুড়ে থাকবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু একটা সময় আপনার সামনে তাকাতে হয়, এবং সেই সময়টা এখন ডেফিনেটলি এসেছে। তাদের সঙ্গে আলোচনাটা যখন বসবে, আমার মনে হয় যে আলোচনাটা এরকম হওয়া উচিত যে
আমাদের মানে আইডিয়ালি যেটা হওয়া উচিত যে আমাদের এই পরিকল্পনা 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, তো সেই পরিকল্পনায় আমরা মনে করি যে তোমাদেরকে আসলে আমরা দেখছি না, আচ্ছা। এটা হওয়া উচিত, তোমাদেরকে দেখছি না, এখন আপ টু ইউ যে তোমরা কিভাবে সেটা চাও। এমন হতে পারে যে তারা যদি এরকম চায় যে ঠিক আছে তারা একটা বিদায়ের কোনো আয়োজন চায়, সেটা হতে পারে, ডেফিনেটলি সেটা তাদের প্রাপ্য বলে আমি মনে করি। সেটা যে কোনোভাবে হতে পারে, সেটা আপনার ম্যাচ ছাড়া হতে পারে কিংবা সামনের কোনো একটা সিরিজের একটা ম্যাচ দিয়ে হতে পারে, নানাভাবে হতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু তারা খেলবেন কি না মানে সেই আমি জানি না যে সেই আলোচনাটার সুযোগ আসলে এখানে আছে কি। আপনি যে বিদায়ের কথা যেটা বলছেন যে সামনে হয়তোবা তাদেরকে একটা বিদায় দেওয়ার ব্যবস্থা করতে পারে বিসিবি, তবে যেটা আসলে আমরাও হয়তোবা অনুমান করেছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে হয়তোবা তারা বিদায় জানাবেন, সেটা তারা করেননি। এটা একটু মানে বিসিবির কাছে একটু সারপ্রাইজিং মনে হয়েছে কিনা, যে হয়তোবা তারাও এক্সপেক্ট করছিল যে এই দুই ক্রিকেটার হয়তোবা নিজেরাই বিদায় জানাবে, সেটা তারা করেনি। এখন তাদেরকে হয়তোবা এভাবে তাদের সাথে আলোচনায় যেতে হচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে, মানে যদি তারা নিতেন ডেফিনেটলি সেটা বিসিবির জন্য সহজ হতো কাজটা, তাহলে তাদেরকে আসলে এই ব্যাপারটায় যেতে হতো না। কিন্তু এখানেও আমি মনে করি যে এটাও ক্রিকেট বোর্ডের দায়িত্ব, একটা প্লেয়ার আসলে ডিসিশন নেবেন কি নেবেন না সেটা তার ব্যাপার। আবারও বলছি, যদি কেউ নিজে থেকে সরে দাঁড়ান বা চলে যান সেটা তো খুবই ভালো, সবসময় অ্যাপ্রিসিয়েট করার মতো অনেক ক্রিকেটারই আছেন ইতিহাসে যারা একদম তাদের ফর্মের চূড়ায় থাকতে বা খুব ভালো পারফরমেন্স থাকতেই বিদায় নিয়েছেন। আবার অনেকেই আছেন মানে বিদায় নেননি, অনেকে একেবারেই নেননি। বাংলাদেশের ক্রিকেটে তো এরকম প্রচুর আছে, আমিনুল ইসলাম বুলবুল থেকে শুরু করে অনেকেই অবসরই নেননি। বাংলাদেশের ক্রিকেটের মনে হয় ব্যাপারটা আসলে বেশি, হ্যাঁ, বাংলাদেশের প্লাস এই উপমহাদেশেই বেশি। মানে আমরা যেমনটা বলি যে পঞ্চ পাণ্ডবের কথা যদি বলি, এই 5 সিনিয়র ক্রিকেটারকে নিয়ে অনেক আলোচনা, অনেক ফ্যান বেস বাংলাদেশে, কিন্তু কেউ কিন্তু আসলে মাঠ থেকে বিদায় নেওয়া বা ওভাবে ঘোষণা দেয়া যে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালাম, এমনটা আমরা দেখিনি, এই নজিরটা নেই। হ্যাঁ, ডেফিনেটলি সেটাই বলছিলাম যে সেটা আপনার এই 5 সিনিয়র ক্রিকেটারের কথা বলুন কিংবা এর আগেও সবসময় এটা চলে আসছে। আমি যেটা বললাম যে কেউ যদি ফর্মে চূড়ায় থাকতে বিদায় নিতে পারেন তাহলে তো ডেফিনেটলি সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। না থাকলেও আসলে আমি পার্সোনালি তার দিকে আঙুল তুলতে চাই না যে ঠিক আছে এটা তার ক্যারিয়ার ডিসিশন, ডেফিনেটলি আমাদের সমালোচনা করার জায়গা আছে, বাট এটা ক্যারিয়ার ডিসিশন। কিন্তু ক্রিকেট বোর্ডকে কিংবা সিলেক্টর যারা আছেন, ক্রিকেট অফিস বা দায়িত্বশীল যারা আছেন, তাদেরকে কিন্তু তাদের দায়িত্বটা পালন করতে হবে বাংলাদেশ দলের স্বার্থে, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে। তো সেখানে আমি মনে করি যে তাদের এখন খুবই কর্ডিয়াল আলোচনা হওয়া উচিত। ডেফিনেটলি তাদেরকে সেই রেসপেক্টটা দিয়ে, মুশফিক আহমদুল্লাহকে সেই রেসপেক্টটা দিয়ে তাদেরকে বলা উচিত যে তারা মানে এখন আমরা সামনে তাকাতে চাই, বা আসলে আমাদের পরিকল্পনায়, বোর্ডের পরিকল্পনায়, কোচের পরিকল্পনায়, সিলেক্টের পরিকল্পনায় তোমরা নাই আসলে। এখন মানে তোমরা কিভাবে দেখতে চাও? তারা যদি বলেন যে হ্যাঁ তারা ফাইট করতে চান, ফাইন, সেই অপশন, সেই সুযোগ তাদেরকে দেওয়া উচিত, আপ টু দেম। আর তারা যদি বলেন যে তারা আসলে একটা বিদায়ী আয়োজন চান বা যে কোনোভাবে একটা বিদায় চান, সেটাও বোর্ডের করা উচিত। বাট ডেফিনেটলি সময় হয়েছে সামনে তাকানো। কিন্তু আপনি যেটা বলছেন যে ফাইট করার সুযোগ দেওয়া উচিত, 2027 বিশ্বকাপের যদি পরিকল্পনা করা হয়, ডেফিনেটলি বিসিবি এখন থেকেই পরিকল্পনা করবে, একটা দল গঠন করবে এই 2 বছরের মধ্যে। সেই ক্ষেত্রে যদি এই দুই ক্রিকেটার যদি ফাইট করে জায়গা না নিতে পারে, সেটা আসলে ওই বিশ্বকাপে বাংলাদেশের দল গঠন করতে হলে একটু হলেও কি বেগ পেতে হবে কিনা? ডেফিনেটলি আমি ফাইট করা বলতে বুঝিয়েছি যে তারা জাতীয় দলের বাইরে যে টুর্নামেন্টগুলো আছে সেগুলোর কথা, তারা যদি চায় যে তারা সেগুলোতে খেলবেন, নিজেদেরকে যোগ্য মনে করছেন, কিংবা 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তারা খেলবেন এবং ওই সময় ফর্মে চূড়ায় থাকবেন, যদি ডোমেস্টিক ক্রিকেট টানা পারফর্ম করে যান, সেটা তাদের ব্যাপার। কিন্তু ডেফিনেটলি যখন আপনি পরের সিরিজের দল করবেন, তাদের যদি বিদায়ী কোনো আয়োজন না থাকে, আপনি যখন পরের সিরিজের দলটা করবেন একদম ইমিডিয়েটলি বিশ্বকাপের পরে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরের সিরিজটা, ডেফিনেটলি আমি চাইবো না তাদেরকে রাখা হোক। আমি ডেফিনেটলি নতুন শুরুটা এখান থেকেই হবে। তারপরে আমি ভবিষ্যতের কথা বলছি যে তারা ক্রমাগত পারফর্ম করছেন, দল কোনোভাবেই মানে হয়তো দলের জায়গা সেখানে ফাঁকা আছে বা দলের যাদেরকে নেওয়া হয়েছে তারা পারফর্ম করতে পারছে না, কোনোভাবে মিলে গেল, সেটা সময়ের হাতে তোলা থাকবে। কিন্তু এবং সেটা ভেরি আনলাইকলি, আমি আবার সেটা বলছি, সেটা খুবই মানে সেটা হওয়ার চান্স আসলে খুব কম। আপনি আইডিয়ালি চিন্তা করলে 40 বছর বয়সে বা 42 বছর বয়সে এবং ওয়ার্ল্ড কাপে টপ পারফর্ম করছেন, এরকম ইতিহাসের নজির খুব 2-1টা আছে। তো সেই বাস্তবতা কম। আমি যেটা বলছি যে সিলেক্টরদের দায়িত্ব এবং ক্রিকেট অফিসে যারা আছেন দায়িত্বশীল, তাদের দায়িত্ব হলো যে আপনার ইমিডিয়েটলি 2027 ওয়ার্ল্ড কাপের পরিকল্পনা শুরু করা এবং পরের সিরিজ থেকেই সেটা সেই পথে হাঁটা শুরু করা। তবে একটা প্রশ্ন আসলে আমাদের অনেকের মনের মধ্যেই আসে যে এই যে ক্রিকেটাররা যারা আছে নিজে থেকে কেন বিদায় নেওয়ার সেই সাহসটা রাখে না? আসলে সমস্যাটা কি কোথায়, যে আমাদের সেই কালচারটা নেই, নাকি অন্য কোনো একটা ভয় বা ভীতি কাজ করে যে আমরা এতদিন ধরে যে ফেমটা পেয়ে আসছি হয়তো বা অবসরের পরে সেটা আর পাবো না, এমন কোনো কিছু কিনা? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় সবকিছু মিলিয়ে এটা শুধু বাংলাদেশ দলের কালচার বা উপমহাদেশের কালচার না, এটা শুধু খেলাধুলার কালচার না, এটা আমাদের সামগ্রিক বাস্তবতা এরকম। আমি কাউকে ডিফেন্ড করছি না, কিন্তু আমি জাস্ট বলছি যে তাদের চিন্তা ভাবনাটা এরকম হতে পারে। দেখুন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশে, ইউরোপে বা এইসব দেশগুলোতে তাদের কিন্তু ক্রিকেট ক্যারিয়ার শেষ মানেই সবকিছু শেষ না। তাদের সামাজিক বাস্তবতা এরকম যে লাইফ স্টার্টস আফটার 40, তারা বলে হ্যাঁ 40 বছর পর থেকে নতুন করে জীবন শুরু হয়ে গেল। এবং তাদের এরকম অনেক নজির আছে। একটা সিরিজের মাঝখানে কেউ, অ্যাশেজের মাঝখানে ডেমিয়ান মার্টিন অবসর নিয়ে
সাগরে মাছ ধরতে চলে গেছে, হ্যাঁ, এবং তাকে কেউ ফোনেও পাচ্ছে না। সো এরকম অসংখ্য নজির আছে। একটা ক্যাচ পড়ে গেছে অ্যাডাম গিলক্রিস্টের, তিনি ওই মুহূর্তে ডিসিশন নিয়ে নিয়েছেন যে শেষ, আর আমি খেলবো না। গিলক্রিস্ট চাইলে আরও খেলতে পারতেন। সো এরকম নজির অনেক আছে। কিন্তু এই উপমহাদেশের বাস্তবতায় কি হয়, তাদের মনে হয় যে ক্রিকেট ক্যারিয়ার বা খেলোয়াড়ি জীবন যখন শেষ হয়ে যায় তখন তারা একদম বুড়িয়ে গেছেন। আমরা ধরে নিই, সবাই ধরে নেই যে তাদের আর জীবনে কিছু করার নাই, জীবনে কিছু পাওয়ার নাই। সো ওই নতুন করে শুরু, কিংবা এরপর ক্রিকেটের বাইরে যে একটা জীবন থাকতে পারে, এটা আসলে আমাদের ওই সামাজিক বোধে কিংবা সেই বাস্তবতায় নেই। আমার মনে হয় যে এটা একটা বড় ফ্যাক্ট। তারা মনে করছে যে আমি ক্রিকেট ক্যারিয়ার শেষ, মানে সব কিছু শেষ হয়ে গেল। কিংবা জীবিকার ব্যাপারটা অনেকে চিন্তা করেন যে এখানে আর্থিক ব্যাপার ডেফিনেটলি আছে, কারণ ক্রিকেট ক্যারিয়ার তো মানে ক্রিকেট প্লেয়ারদের তো খেলা শেষ হয়ে গেলে তো আয়ের, অন্যান্য দেশে ওইসব দেশে যেরকম আর্থিক সিকিউরিটি আছে বাংলাদেশে তো সেরকম নেই, সেই ব্যাপারটাও থাকে। প্লাস আপনি যেটা বললেন যে নেম ফেম, একদম তারা ধরুন মুশফিক তামিমেরা সেই 17-18 বছর বয়স থেকেই যে একটা গ্ল্যামার কিংবা যে আকর্ষণের কেন্দ্রে আছে সেটার থেকে আড়ালে চলে যাওয়া, এই জিনিসটাও ডেফিনেটলি তাদেরকে এফেক্ট করে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে এটা হয়। অবশ্যই আমরা এই যে এই দুজন ক্রিকেটার এত বছর ধরে বাংলাদেশে খেলছে, জাতীয় দলের হয়ে খেলছে, বিশেষ করে মুশফিকের কথা যদি বলতে হয়, এত লম্বা একটা ক্যারিয়ারে আইসিসি ইভেন্টে এমন কোনো একটা আইকনিক একটা ইনিংস নেই যেটা নিয়ে আমরা বলতে পারি বা গর্ব করতে পারি। একটা দুটো ইনিংস হয়তো বা থাকতেই পারে লম্বা ক্যারিয়ারে, ওরকম কোনো কিছু আমরা দেখছি না। এটা আপনি মানে ব্যাপারটা আপনিও দেখেছেন কিনা বা লক্ষ্য করেছেন কিনা? হ্যাঁ, ডেফিনেটলি এটাও একটা উল্লেখযোগ্য ব্যাপার। আপনি যখন পরবর্তী ওয়ার্ল্ড কাপের জন্য প্ল্যান করবেন তখন আপনি নিশ্চয়ই এই জিনিসগুলো দেখবেন। মুশফিকের আছে 2015 ওয়ার্ল্ড কাপে যেমন তার 2-3টা খুব ভালো ইনিংস আছে, যেটা মানে ইনিংসের মোড় ঘুরেছে, মানে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ইনিংস আছে, যে ম্যাচটাতে রিয়াদ সেঞ্চুরি করলেন, সেখানে তার 80 অড ইনিংসটা খুব ভালো ছিল। 2019 ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করেছিলাম অস্ট্রেলিয়ার বিপক্ষে, যদিও সেটা মানে খুব সিগনিফিকেন্ট কিছু ছিল না, কারণ বাংলাদেশ এর আগে ম্যাচ হেরে গিয়েছিল। বাট একটা লম্বা ক্যারিয়ারে এরকম ইনিংস থাকবেই। ওভারঅল যদি দেখি তিনি মুশফিক ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলেছেন 37-38টি সম্ভবত। তার এভারেজ হলো 35 আন্ডার 33.80 আমি যদি প্রিসাইসলি বলি। সো ইটস নট আপ টু দ্য মার্ক, টু বি অনেস্ট। এবং আপনি চাইবেন যে এই ওয়ার্ল্ড টুর্নামেন্টগুলোতে তার মতো একটা সিনিয়র প্লেয়ার দলকে বিপদের সময় বা গুরুত্বপূর্ণ সময় পার করবে, যেটা এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখতে পাইনি। স্পেশালি যে ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, সেখানে দুটি ম্যাচে গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ম্যাচে তো প্রথম বলে আউট হয়ে গেছেন, সেটা আমি ঠিক আছে বেনিফিট অফ ডাউট দিলাম যে প্রথম ম্যাচে প্রথম বলে আউট হয়ে গেলে অনেক সময় কিছু করা থাকে না। পরের ম্যাচে তিনি যেভাবে আউট হয়েছেন, এটা আসলে মানে এই ধরনের ইঙ্গিত থাকে কিছু, যে বিদায়ের বার্তা থাকে কিছু। আমার মনে হচ্ছে যে সেটাও একটা বিদায়ের বার্তা, যে তাকে আসলে বিদায় বলার সময় হয়েছে। খুব হার্শ মনে হতে পারে, কিন্তু সময়ের বাস্তবতা এরকমই। আমি আবারও বলছি যে মুশফিকের অনেক অবদান আছে, অনেক বাংলাদেশের ওয়ানডে হিস্ট্রির সেরা ব্যাটসম্যান সম্ভবত তিনি, মানে তামিমের সঙ্গে তার হবে কিংবা সাকিবের সঙ্গে, কিন্তু সেরা ব্যাটসম্যান সম্ভবত তিনি। কিন্তু সবারই একটা সময় আছে, তার সেই সময়টা আমার মনে হয় যে চলে এসেছে। তিনি টেস্টে থাকতে পারেন, উইথ অল ডিউ রেসপেক্ট, টেস্টে তিনি বাংলাদেশ, আমার মনে হয় যে তার এখনও টেস্টের দরকার আছে, কিন্তু ওয়ানডেতে সামনে তাকাতে হবে। কারণ আপনি যখন ওয়ার্ল্ড টুর্নামেন্টে বারবার কেউ ফেল করবে, তখন আসলে আপনার সামনে তাকাতে হবে। আমি একটা উদাহরণ দিতে পারি। আমি সেদিন পাকিস্তানের আলোচনা শুনছিলাম, পাকিস্তানের এই শোগুলো মানে খুবই প্রাণবন্ত শো হয়, খুব ইন্টারেস্টিং হয়। তো সেখানে মোহাম্মদ হাফিজ বলছিলেন বাবর আজমের কথা। বাবর আজম তো ওয়ানডে ক্রিকেটে মানে ক্যারিয়ার তার এখনো শেষ হয়নি, অনেক বছর পরে আছে, তারপরেও অলমোস্ট পাকিস্তানের গ্রেটদের কাতারে তিনি চলে এসেছেন, অনেক রেকর্ড তার আছে। তো মোহাম্মদ হাফিজ বলছিলেন যে আপনি দেখান যে তিনি ভারতের সাথে বাবর আজম কয়টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে? একটা ম্যাচেও কি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে? অস্ট্রেলিয়া কোনো সিরিজ জিতিয়েছেন, ইংল্যান্ডে কোনো সিরিজ জিতিয়েছেন, ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন? তাহলে তার এত রান দিয়ে আমি কি করব? মানে তারা এইভাবে বলছেন। তো ডেফিনেটলি তার রান, অন্যান্য রানগুলো যে গুরুত্বপূর্ণ নয় তা না, কিন্তু বড় জায়গায় ইম্পর্টেন্ট মুহূর্তে পারফরমেন্সটা কতটা ইম্পর্টেন্ট সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। সো এগুলোই আমাদের দেখতে হবে আসলে, যে হ্যাঁ ঠিক আছে, বারবার যখন ওয়ার্ল্ড টুর্নামেন্টে কেউ ফেল করে, তখন আমার বুঝতে হবে যে ঠিক আছে, তার থেকে আমাদের অন্য কাউকে ট্রাই করে দেখতে হবে, নতুনদের সামনে তাকাতে হবে, এবং বয়স, পারফরমেন্স সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে সামনে তাকানোর আদর্শ সময় এখন। মাঝে মাঝে মনে হয় যে মুশফিক মাহমুদুল্লাহ একটা মনে হয় যে একটা জেদ কাজ করে। অনেক সময় আপনি যেটা বলছিলেন যে তার আউট হওয়ার ধরন, তিনি জানেন যে সুইপ কিংবা রিভার্স সুইপ করতে গিয়ে তিনি আউট হচ্ছেন, তারপর তিনি একই শট খেলে যাচ্ছেন এবং আবারও আউট হচ্ছেন, কিন্তু সেটা থেকে তিনি বাদ দিচ্ছেন না। এরকম একটা জেদ কাজ করে। মানে একটা সময় এসে আসলে এই এতটা বছর ক্রিকেট খেলার পর এই জেদটা মানায় কিনা এ ধরনের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে? আমি 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 জানি না যে জেদ কিনা, বাট ডেফিনেটলি সেটা দৃষ্টিকটু। যখন আপনি দেখবেন, তিনি মুশফিক এটা নিয়ে অনেকবার বলেছেন, প্রেস কনফারেন্সে বলেছেন, কিংবা ওই পোস্ট ম্যাচ সিরিমনিগুলোতেও বলেছেন যে এটা রিভার্স সুইপ বা স্লগ সুইপ, এগুলো তার গো টু শট, এগুলোতে প্রচুর রান করেন, হুইচ ইজ ট্রু। এগুলোতে তিনি রান করেন এবং এগুলো খেলতে হবে, ডেফিনেটলি এগুলো তিনি রানও করবেন, খেলা বাদ দেবেন তা না। কিন্তু আপনি যখন ইম্পর্টেন্ট সময়ে এই শট খেলতে গিয়ে আউট হবেন, তখন তো প্রশ্ন উঠবে, এবং সেই প্রশ্নটা এখন উঠছে। স্পেসিফিকলি যদি বলি, মুশফিক যখন এই শটটা খেলেন মাইকেল ব্রেসওয়েলের বলে, ওই ম্যাচে, যে ম্যাচের কথা আমরা আলোচনা করছি, সেই ম্যাচে
আমি চাইবো যে এরকম একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার তিনি ম্যাচের পরিস্থিতিটা বুঝবেন। হ্যাঁ, ওই সময় দলের কি অবস্থা তার দায়িত্ব ছিল দলটাকে ক্যারি করা। ডেফিনেটলি তিনি স্লগ সুইপটা খেলবেন, কিন্তু খেলবেন তিনি আরো 20টা রান করার পরে, আরো 7-8টা ওভার 10টা ওভার কিছু স্মৃতি হওয়ার পরে। বাংলাদেশের সবচেয়ে ভালো সিঙ্গেল যারা নেয় সাকিবের পাশাপাশি মুশফিকের কথা আমি বলবো, তার তিনি খুব ভালো সিঙ্গেল নিতে পারেন। সো সিঙ্গেল নিয়ে তিনি কিন্তু ওই সময় পরিস্থিতির দাবি ছিল এটাকে বলে ম্যাচ অ্যাওয়ারনেস। আমাদের দুঃখজনক ব্যাপার হলো এটা যে আমরা এই মুশফিকের 37 বছর বয়সে এসে 270 ওয়ানডে খেলার পরেও আমরা তার ম্যাচ অ্যাওয়ারনেস নিয়ে প্রস্তুত তুলছি, কারণ এটা আমরা বহুবার দেখে এসেছি। সো এটাই বলছিলাম যে ওই ম্যাচে মাইকেল ব্রেসওয়েল বল করছেন, মুশফিক স্লগ সুইপ করছেন টার্নের জন্য, মানে উইথ দ্য টার্ন তিনি খেলবেন, যেটা মাহমুদুল্লাহ করেছেন। কিন্তু মাইকেল ব্রেসওয়েল কিন্তু খুব বড় টার্নার না, স্ট্রেট বল করেছে, তার বলগুলো সোজা গিয়েছে। তার শক্তি জায়গায় কি তিনি একটু পেস ভেরিয়েশনটা করেন, ফ্লাইট ভেরিয়েশন করেন, প্লাস হলো যে একটু বাড়তি বাউন্সটা পান। মুশফিক কিন্তু সেই বাড়তি বাউন্সেই মানে জন্যই আসলে বলটা উপরে উঠেছে, টাইমিংটা হয়নি। আর তিনি উইথ দ্য স্পিন খেলতে চেয়েছেন কিন্তু বল স্পিন করেনি, সোজা গেছে, সেজন্য তার টাইমিং হয়নি। সো এই ব্যাপারগুলো কিন্তু তার বুঝতে হবে, ওই সিচুয়েশন বুঝতে হবে, বোলারের হাত থেকে পড়তে হবে, বুঝতে হবে। তিনি যদি না পারেন আর একটা তরুণ প্লেয়ার না পারেন, আমি কিন্তু অভিজ্ঞ প্লেয়ারের দিকেই আঙুল তুলবো যে তার এতদিনে এত বছর পরে এগুলো বোঝা উচিত। এই ব্যাপারগুলো হলো ম্যাচ অ্যাওয়ারনেস আর কি। আরিফুল ইসলাম, আমরা আলোচনা চলমান রাখবো, তবে আরেকটা দর্শক আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাবেন। জি, আমি মুন্না বলছিলাম। জি, আমি চট্টগ্রাম থেকে বলছি অবশ্য। আমি প্রশ্ন করতে চাচ্ছি, আমাদের নাজমুল হোসেন শান্ত, যিনি আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করেছেন বা ওনাকে আমাদের বিসিবি বোর্ড রেখেছেন, যে 70 স্ট্রাইক রেটে 77 রান করে, তাছাড়াও অন্য দুইটা ম্যাচের মধ্যে তো ফলাফল অবশ্যই আপনারা জানেন। আমাদের বাংলাদেশের জনগণরা যারা খেলা যোগের মধ্যে খুব একটা মনোযোগ রাখে। এখন কথা হচ্ছে, আমাদের বিসিবি কিভাবে যে মানে একজন বরিশালের মধ্যে বিপিএল এ দল থাকার পরও উনি ম্যাচে চান্স পায় নাই, ওনাকে আবার কিভাবে একটা চ্যাম্পিয়ন ট্রফির মতো একটা বড় আসরের মধ্যে ওনাকে পাঠায়। দর্শক, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। নাজমুল হোসেন শান্তকে নিয়ে কথা বলছে। আসলে এটা নিয়ে আলোচনা হয়েছে যে ক্রিকেটার বিপিএল এর মতো একটা দলে কিন্তু সে ম্যাচ খেলার সুযোগ পায়নি অর্ধেকের মতো, সেখানে একটা জাতীয় দলে তিনি অধিনায়ক হিসেবে আছেন এবং তিনি সেখানে আসলে এই ব্যাপারটা অনেকের কাছে অন্যরকম লেগেছে। আরিফুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে আসলে এই ব্যাপারটা আপনার কাছে কতটা আর কি ইউনিক মনে হয়েছে? না, একটু ইন্টারেস্টিং তো বটেই, যিনি ন্যাশনাল ক্যাপ্টেন তিনি বিপিএল এ পাচ্ছেন না, ম্যাচ পাচ্ছেন না। বাংলাদেশ দলের জন্য শান্ত নিজের জন্য সেটা ডেফিনেটলি হ্যাম্পার করছে তার প্রিপারেশনে। বাট যেটা হলো যে আসলে ফরম্যাট টু ফরম্যাট ভ্যারিও করে। আপনার শান্তর পারফরমেন্স নিয়ে যেহেতু তিনি মানে অন্যান্য ফরম্যাটগুলোতে পারফর্ম করতে পারছিলেন না, সেই জন্য অনেকে বিভ্রান্তিতে পড়ে যান। কিন্তু ওই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডের কথা যদি বলি, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবশেষ 10 ওয়ানডেতে শান্তর পারফরমেন্স খুব ভালো ছিল। একটা বাংলাদেশের হাইস্ট রান ছিল তার ওই সময়টায়, এবং তিনি হলো যে একটা সেঞ্চুরি করেছিলেন, 2টা 50 করেছেন, এর মধ্যে একটা 90 আছে, আরও 2টা 40 আছে। সো ওয়ানডে ফরম্যাটে তার পারফরমেন্স ভালো ছিল। কিন্তু যেটা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, তার এই যে বিপিএল তিনি খেলতে পারেননি, এবং টুর্নামেন্ট হওয়ার আগে 1 মাস তিনি কোনো ধরনের ম্যাচ খেলেনি। এটা ডেফিনেটলি তার প্রিপারেশনে একটা ঘাটতি ছিল, এবং সেই ঘাটতিটা তিনি কাটিয়ে উঠতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে। দর্শকের প্রশ্ন, ঠিক আছে, যখন পারফর্ম করতে পারবেন না, ক্যাপ্টেন যখন সামনে থেকে লিড করতে পারছেন না, সেটা প্রশ্ন উঠবে। এবং তিনি যে ম্যাচে তিনি বললেন যে 100 অড বলে 70 রান করেছেন, 170 স্ট্রাইক রেটে রান করেছেন, সেটাও প্রশ্নবিদ্ধ ডেফিনেটলি। তিনি যদি সেই ইনিংসটা ক্যারি করতে পারতেন তাহলে খুব ভালো হতো। তিনি যেভাবে খেলছেন সেখানে আরেকটু দ্রুত ইনিংস দাবি করছিল। এবং কমেন্ট্রিতে ইন্টারেস্টিং তখন নাসির হোসেন বলছিলেন যে নাজমুল হোসেন শান্ত যেভাবে খেলছেন তার এখন ইনিংসটাকে ক্যারি করতে হবে, সেঞ্চুরি করলে চলবে না, সেঞ্চুরি থেকে আরও এগিয়ে যেতে হবে। বলার 2 মিনিটের মধ্যে শান্ত আউট হয়ে গেছেন, ঠিক আছে। সো এই জিনিসগুলো আসলে দুঃখজনক। বাট আমি জাস্ট যেটা বলছিলাম যে না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে বাংলাদেশের এখন আর ক্যাপ্টেন্সি আপনি কাকে দেবেন, উপায়ও নাই। আর তিনি ওয়ানডে ফরম্যাটে ভালো পারফর্মও করছিলেন, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডেফিনেটলি প্রত্যাশা পূরণ করতে পারেননি। ধন্যবাদ আরিফুল ইসলাম আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে। দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নিতে হচ্ছে। আমরা আবারও আগামীকাল থাকবো নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, বিদায় জানাচ্ছি ক্লেমন বেয়ন্ডা গ্যালারি থেকে। ধন্যবাদ।